আসসালামু আলাইকুম দর্শক। ইরান আর ইসরায়েল যুদ্ধ এই মুহূর্তে আমরা এগুলো নিয়ে অনেক গবেষণা শুরু করে দিয়েছি। এই গবেষণা মূলত উঠে এসছে মঙ্গলবার রাতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ঠিক তারপর থেকে আমরা অনেক খুশি হয়েছি, অনেক আনন্দ করেছি, আমরা আলহামদুলিল্লাহ বলেছি। তবে আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে, এই যে ইসরায়েল ফিলিস্তিনের উপর হামলা চালাচ্ছে, ইসরায়েল লেবাননের উপরে হামলা চালাচ্ছে, ইসরায়েল সিরিয়ার উপরে হামলা চালাচ্ছে, আবার আমরা যেটি দেখেছি গত 11 মাসে কিংবা গত 1 বছরে ইসরায়েল ইরানের ভেতরে ঢুকে ঢুকে ইরানের অনেক নেতাকে হত্যা করেছে, এবং একই সঙ্গে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে যেইভাবে ইরানের নেতা এবং হিজবুল্লাহ নেতাদেরকে হত্যা করা হয়েছে। এর পিছনে আসলে রহস্যটি কি? এর পেছনে আসলে কি হতে পারে? কেন আহ, ইসরায়েল এই ধরনের কর্মকাণ্ড করছে, এবং কার বলয়ে ইসরায়েল এই কর্মকাণ্ড করছে? আমরা হয়তো আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, তবে আমরা হয়তোবা বলবো যে তারা মুসলিম বিদ্বেষী, এই কারণে তারা এমন করছে। আসলে ঘটনাটা কি মুসলিম বিদ্বেষী তাই? এখানে যতটা ধর্মীয় ব্যাপার রয়েছে, তার থেকেও বড় যেই ব্যাপারটি সেটি হচ্ছে, তারা শুরুর থেকে ইতিহাস যদি ঘেঁটে দেখেন তাহলে শুরুর থেকে দেখবেন তাদের ইচ্ছা ছিল তাদের নিজেদের একটি জায়গা তৈরি করার। কারণ তারা সবসময়, আমরা যেটিকে বলি যে ভটকতে হুয়ে আত্মা, মানে সবসময় তারা তাদের নিজস্ব কোনো জায়গা ছিল না, এবং সেই নিজস্ব জায়গা না থাকার কারণেই তারা মূলত একটি নিজেদের জায়গা তৈরি করতে চেয়েছিল, নিজেদের একটি রাষ্ট্র তৈরি করতে চেয়েছিল। এবং এই জায়গাটিতেই আসে ধর্মীয় যে ব্যাপারটি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাদের একজন মাসি আসবেন, এবং সেই মাসি এসে তারপর হচ্ছে তাদের নিজেদের একটি রাষ্ট্র তৈরি করবেন, বা তাদের নিজেদের একটি জায়গা তৈরি হবে। এটি হচ্ছে আসলে ইহুদিদের একটি বিশ্বাস। এবং যারা কট্টরপন্থী, একদম কট্টরপন্থী যারা ইহুদি রয়েছেন, তারা কিন্তু এগ্রি করেন, তারা কিন্তু বলেন যে আসলে ইসরায়েলের উচিত না নিজেদের কোনো রাষ্ট্র তৈরি করা, কারণ এটি হচ্ছে আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে একটি শাস্তি, এবং এই শাস্তি আমাদেরকে মেনে নিতে হবে। যারা কট্টরপন্থী ইহুদি আছেন, আমি এইটা নিয়ে একটা ভিন্ন একটি আলোচনা অবশ্যই করব, এবং আরো তো মানে গভীর তথ্য প্রমাণ সহ, এবং সামনেই আসতে চলেছে, আপনারা অবশ্যই সেটি দেখে নেবেন। তবে আজকের এই ব্যাপারটি হচ্ছে, আমি জাস্ট একটু শর্ট করেই বলছি। তো এই যে কট্টরপন্থী ইহুদিরা এটি বিশ্বাস করেন, এটি আবার ইসরায়েল পছন্দ করেন। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে অনেক ইহুদি আছেন, যারা যারা এই মানে ইহুদি আছে, ইহুদি সম্প্রদায়ের অনেক লোক আছে যারা আমেরিকাতে এক মানে ফিলিস্তিনের পক্ষে তারা দাঁড়িয়েছে, এবং তারা ইসরায়েলের পতাকার উপরে লাল ক্রস সাইন মেরে দিয়েছে, এবং তারা দাবি করছে যে ইসরায়েল ফিলিস্তিনিতে যা করছে তা অন্যায় করছে, এবং অতি দ্রুত আসলে তাদের এই যুদ্ধ বন্ধ করে দেওয়া উচিত। সো এমন একটি পরিস্থিতিতে আমরা এসে দাঁড়ালাম, যেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকাতে ইহুদিরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে, অথচ আমাদের অনেক মুসলিম দেশ মুখে মুখে ইহুদিদের পক্ষে আছেই বলছে, কিন্তু বাস্তবে তাদের কিন্তু কোনো অ্যাকশন আমরা দেখতে পাই না। আমরা যদি মধ্যপ্রাচ্য যদি একটু খেয়াল করে দেখি, বড় বড় যে রাষ্ট্রগুলো রয়েছে তারা মুখে বলছে যে যুদ্ধ বন্ধ করতে হবে, অন্যথায় ইসরায়েলের অনেক ক্ষতি হয়ে যাবে, কিন্তু তারা কিন্তু আদতে কিন্তু আপনার ইসরায়েলকে শক্ত কোনো জবাব দিচ্ছে না। আপনি যদি আমরা যদি বলি সৌদি আরবের কথা, আমরা যদি বলি দুবাইয়ের কথা, আমরা যদি বলি আরব আমিরাতের কথা, তাহলে আমরা দেখব যে তারা শুধু বলে যাচ্ছে। বরং আমি দেখতে পাচ্ছি যে দুবাই মানে মানে দুবাই কিন্তু আপনার ইসরায়েলের সাথে সম্পর্ক অনেকটা স্বাভাবিক করেছে, অনেকটা কি ভালোই স্বাভাবিক করেছে, কারণ ও মানে ওখানে আপনার ওদের ব্যবসা বাণিজ্য সবকিছু একদম ওপেন হয়ে গেছে। সো ধারণা করা হচ্ছে এটি আসলে আমেরিকার প্রেসারে হয়েছে, এবং সৌদি আরবের একটা হাত ছিল গোপনে এই কাজগুলো হয়েছে।
এখন দেখুন মানে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সৌদি আরব অনেক শক্তিশালী একটি রাষ্ট্র। আমি মনে করি যদি এই যুদ্ধ থামাতে হয় তাহলে সৌদি আরব ব্যতীত এই যুদ্ধ অন্য কেউ থামাতে পারবে না। কারণ সৌদি আরবই একমাত্র দেশ যেটি ফিলিস্তিনের পক্ষে একটি নেগোশিয়েট, মানে আমেরিকার সাথে ইসরায়েলের সাথে একটা নেগোসিয়েশনস করতে পারে। এবং সব থেকে বড় কথা হচ্ছে ইসরায়েল কিন্তু আমেরিকার বলয়ে এই যুদ্ধ মানে এই কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে। এবং মানে অনেকে হয়তো বা বলতে পারেন যে আমেরিকা তো মানে আহ্বান করছে যুদ্ধ থামানোর জন্য, কিন্তু যুদ্ধ আম, ইসরায়েল থামাচ্ছে না। আসলে বিষয়টি দেখুন কিভাবে, আমি আপনাদেরকে বলি। ধরুন আপনি বড় ভাই, আপনার একটি ছোট ভাই আছে। এখন আপনার ছোট ভাই খুব দুষ্ট। আপনি আপনার বড় ভাই, মানে আপনি বড় ভাই হয়ে ছোট ভাইকে বললেন যে তুমি অন্যের গাছে ঢিল মারো এবং আমি তোমাকে শাসন করব, আমি বলবো যে তুমি কিন্তু ঢিল মারবে না, অথচ তুমি ঢিল মেরেই যাবে। তো আপনি যদি এভাবে শিখিয়ে দেন, তো ছোট ভাই তো সেটাই করবে। অতএব আমার কাছে মনে হচ্ছে আমেরিকা বলছে যে তুমি যুদ্ধ বন্ধ করো বন্ধ করো, কিন্তু ভেতরে ভেতরে গভীরভাবে একটি ষড়যন্ত্র রয়েছে। এবং দেখুন, ইসরায়েলের আসলে যুদ্ধ ছাড়া কোনো উপায় নাই। এই এই যে পরিস্থিতিতে ইসরায়েল পড়েছে, একদম ঠিক মুসলিম রাষ্ট্রগুলোর একদম মাঝামাঝি অবস্থানে। সো এই ইসরায়েল নামক যে রাষ্ট্রটি, মানে যারা দখলদারি করে রয়েছে ওই জায়গাতে, তাদের আসলে যুদ্ধ ছাড়া কোনো উপায় নাই। কারণ চারদিকে এমন একটি পরিস্থিতি হয়ে রয়েছে যে আমেরিকা চাইছে যে ইসরায়েলকে সেখানে মানে বসিয়ে একটি দাদা, মানে দাদার রোল প্লে করবার। তো এই সকল পরিস্থিতির মধ্যে আমরা কি দেখলাম, যে ইরান হামলা চালিয়ে দিল একদম সরাসরি, মানে ইরান হামলা চালিয়েছে ইসরায়েল। এবং একই সঙ্গে ইসরায়েল কিন্তু একটি কথা বলেছে, যদি ইসরায়েল আরো বড় কোনো হামলা চালায় তবে ইরান তার জবাব এর থেকেও ভয়ঙ্কর দিতে পারে। তবে আমার কাছে ইরানের এটি মানে ফাঁকা বুলি মনে হচ্ছে। কারণ আমরা যদি একটু খেয়াল করে দেখি, 2023 সাল বাদ দেই, 2024 সালেই যদি আমরা দেখি, 2 জানুয়ারি, 10 মার্চ, 1 এপ্রিল, 13 জুলাই, 30 জুলাই, 31 জুলাই, 20 সেপ্টেম্বর, 28 সেপ্টেম্বরে এই সময়গুলোতে তারা হিজবুল্লাহর নেতা, ইরানের অনেক বড় বড় নেতাকে তারা সরিয়ে ফেলেছে, একদম সিস্টেম্যাটিক্যালি সরিয়ে ফেলেছে। অথচ ইরানের কিন্তু কোনো রেসপন্স ইরান কিন্তু ঠিক সেভাবে দিতে পারেনি। তো আন্তর্জাতিক এই খেলার মধ্যে হঠাৎ করে যেটি আমরা দেখলাম, যে ইরানের পরে বুধবার মানে ঝামেলা হলো যে হিজবুল্লাহ আবার রকেট হামলা চালিয়ে দিয়েছে, এবং খুবই শক্তিশালী একটি রকেট হামলা চালিয়ে দিয়েছে ইসরায়েলের উপরে। এবং এটির পরে কিন্তু খেলা অনেকটা পাল্টে গেছে। এখন এমন একটি জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে যে তবে কি ইসরায়েলের দিকে চারদিক থেকে হামলা হতে যাচ্ছে, ইহুদিদের উপর কি চারদিক থেকে হামলা হতে যাচ্ছে? আপনারা কি মনে করছেন অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। এবং আরো একটি ব্যাপার যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে যে খুব দ্রুততম সময়ের মধ্যে কি তাহলে মানে পরমাণু খেলা হবে কিনা, এটি নিয়ে কিন্তু একটা জল্পনা কল্পনা তৈরি হচ্ছে। আমি বেশ কয়েকটি গণমাধ্যমে দেখছিলাম যে এগুলো নিয়ে কথা বলা শুরু হয়ে যাচ্ছে, যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে কিনা, কিংবা পরমাণু হামলা হতে যাচ্ছে কিনা। দেখুন, পরমাণু হামলার বিষয়টি খুবই আহ সময় সাপেক্ষ। এটি মানে এটি এমন নয় যে আমি বললাম আর পরমাণু হামলা হয়ে গেল। ডেফিনেটলি মানে হতে পারে পরমাণু হামলা, কেউ না কেউ তো একদিন না একদিন তো করবে। তবে পরমাণু হামলা করার মতো সিচুয়েশন এখন পর্যন্ত তৈরি হয়নি বলেই আমি মনে করছি। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে পরমাণুর মানে পরমাণু আছে, যেই সব মানে পরমাণু শক্তিধর যে দেশগুলো আছে, তারা কিন্তু আসলে অনেকেই চাইছে না পরমাণু অস্ত্রটি ব্যবহার করার জন্য। অতএব দিন শেষে আমি এই ব্যাপারগুলো নিয়ে, যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে যে পরমাণু হামলা করে দিবে, বিষয়গুলো আসলে ওইভাবে আমি দেখছি না। তবে আমি যেটি দেখছি, যে মুসলিম বিশ্বের মানে একটা মুসলিম রাষ্ট্র হয়ে সরাসরি ইসরায়েলের সাথে কোনো একটি কিছুতে জড়িয়ে পড়া এবং একটা যুদ্ধে জড়িয়ে পড়া, আমি মনে করি যে ইরান একটি মুখ্য ভূমিকা পালন করেছে এবং ইরান আসলে বাহবা পাওয়ার যোগ্য। কিন্তু আমি এই অর্থে বাহবা দিচ্ছি না যে সরাসরি যুদ্ধ, আমি আসলে যুদ্ধের পক্ষে আমি নই। আমি চাই যে এটা শান্তিপূর্ণ সমাধান হোক।
তবে এর থেকে বড় যে বিষয়টি আমি চাই সেটি হচ্ছে সকল মুসলিম রাষ্ট্রগুলোর আসলে এক হওয়া উচিত। কারণ সম্প্রতি আমি একটি অনুষ্ঠানে গিয়েছি, যে অনুষ্ঠানে ইরানের যিনি হাই কমিশনার রয়েছেন, ইরানের হাই কমিশনার মানে ঢাকাস্থ ইরান হাই কমিশনার যিনি রয়েছেন, তিনি একটি ভাষণে মানে তার একটি বক্তৃতায় তিনি বলছিলেন যে পৃথিবীতে যদি সকল মুসলিম রাষ্ট্রগুলো যদি এক হয়ে যেতে পারে তবেই কিন্তু সকল সমস্যার সমাধান হয়ে যায়, এবং মানে তার সাথে সাথে কিন্তু কোনো প্রকার আর ঝামেলা থাকে না। এবং যদি সকল মুসলিম রাষ্ট্রগুলো এক হয়ে যায় তবে কিন্তু এই যে পৃথিবীর মধ্যে যে মানে মুসলিম রাষ্ট্রগুলোর উপরে যে এই অত্যাচার চলছে বা মুসলিম রাষ্ট্রগুলো নিয়ে যে এত সমস্যা হচ্ছে, এগুলো আর থাকবে না। অতএব ইরান হাই কমিশনারের মন্তব্যের সাথে আপনারা কি মনে করছেন অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং একই সঙ্গে আপনারা কমেন্টে এটি জানাতে পারেন যে কিভাবে ইরান হামলার পর এবং হিজবুল্লাহর হামলার পর আপনারা মানে কিভাবে দেখছেন যে মুসলিম রাষ্ট্রগুলোর কি আসলে এক হওয়া উচিত কিনা এবং একত্রে ইসরায়েলের মোকাবেলা করা উচিত কিনা। ধন্যবাদ।